দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। গত ৪ দিনের বৃষ্টিতে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসে ২৯ জনের মৃত্যু হয়েছে। প্রতি বছরই এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এবং একই সঙ্গে প্রশ্ন তৈরি হয় যে এই প্রাকৃতিক দুর্যোগ কি কেবলই প্রাকৃতিক নাকি মানুষেরও দায় আছে। বিশেষজ্ঞদের মতে পাহাড় কেটে পাহাড়ের শ্রেণী পরিবর্তন করা এর অন্যতম দায়ী। তাহলে এই পাহাড় কাটা বন্ধ হবে কিভাবে, বা এই প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। আমি প্রথমে আজিজ ভাই আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে সর্বশেষ খবর আসা পর্যন্ত ২৯ জন, আপনি বলছিলেন ৩৪ জন প্রাণহানি ঘটেছে, কম নয়, এবং প্রতি বছরই একই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী 10টি নির্দেশনাও দিয়েছেন, সরকারি উদ্যোগ নেওয়া হয়, কিন্তু যাদের প্রাণ চলে গেছে তো গেছেই। স্থায়ীভাবে এই দুর্যোগ মোকাবিলার জন্য যেটা করণীয়, এই পাহাড় কাটা, পাথর উত্তোলন করে বিক্রি করা, এইসব আসলে বন্ধ হবে কবে? না দেখেন, ধন্যবাদ আপনাকে। দুর্যোগ হবেই। আমরা ছোটবেলায় দুর্যোগ দেখেছি, এখনো দেখছি, কারণ আমরা নিজ ভাটি এলাকার লোক। দুর্যোগ হবেই। আমাদের যেটা হচ্ছে চিটাগাঙে বিশেষ করে যেটা হয়, শহর ডুবে যায়। ডুবে যাওয়ার কারণগুলা যেটা হচ্ছে, প্রায় আমি দেখলাম যে 100 অধিক নালা আছে। নালা এগুলো সব দখল হয়ে গেছে, অনেকগুলো সিল্টে ভর্তি হয়ে গেছে। এটাকে বিরাট বাজেট নিয়ে নামা হয়, শেষ পর্যন্ত কিছু খনন হয় না। কিন্তু বর্ষা মৌসুমে যেটা হয় সেটা হলো সমুদ্রের পৃষ্ঠ উঁচু হয়ে যায়, পানি যেতে পারে না। যা আছে পানি, এক হলো নালা সবগুলো ওপেন নাই, আর একটা হলো পানি যেতে পারে না। ওখানে যেটা বলা হয়, যেটা বিশেষজ্ঞরা বলছেন, এখানে ডাইক তৈরি করা এবং ওখানে পাম্প বসায় রাখা, যে যখন বৃষ্টি আসবে শহর থেকে পানি বের করতে হলে আপনার পাম্প দিয়ে পানি সমুদ্রে ফেলে দেওয়া। হ্যাঁ, কিন্তু এইটা কোনোদিন হয় না। আর পাহাড়ের যেটা বলছেন, এই পাহাড় কিন্তু মর্মান্তিক ব্যাপার। পাহাড় কাটা হয়, পাহাড়ে ডেভেলপমেন্ট ওয়ার্ক করা হয়, পাহাড়ে 5 স্টার হোটেল করা হয়, পাহাড় লিজ দেওয়া হয়। হ্যাঁ, লিজ দেওয়া হয়, কিন্তু পাহাড়, ওই যে গরিব লোকরা যে পাহাড় ধসে মারা যায় তাদেরকে কিন্তু ঘর তুলে দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়। এবং যখন বৃষ্টিতে আসে, পাহাড় যেহেতু কাটে, পাহাড় নরম হয়ে যায়, পাহাড় ধসে পড়ে। বিশেষ করে আপনি দেখেন বাচ্চারা বেশি মারা যায়, ওরা নড়তে পারে না, বাচ্চারা বেশি মারা যায়। তো এটা আমার বক্তব্য হলো, এখানে তো পাহাড় যদি রক্ষা করা যায়, ধরেন ওখানে সিরিয়ার নিয়ন্ত্রণে পাহাড়, চিটাগাঙের পাহাড়গুলি তো শহরের ভিতরে পাহাড় আছে, বাইরেও পাহাড় আছে। তো চিটাগাঙের মতো এত সুন্দর শহর তো বাংলাদেশে নাই। রাজশাহী হলো ক্লিন শহর, কিন্তু চিটাগাং তো পাহাড় টার মিলে অত্যন্ত সমুদ্র। কিন্তু আমার কথা হচ্ছে, সেখানে তদারকি সংস্থা নাই কেন? সিটি আছে না ওখানে? সিটি কর্পোরেশনের মতো সিটি আছে তো, চিটাগাং ডেভেলপমেন্ট। হ্যাঁ, তো তারা তদারকি করে না। এবং তারা করে কি, এই যে পাহাড় যে কাটে, আপনার মাটি কেটে নেয়, বিক্রি করে, ও পাহাড় ভাড়া দেয়, পাহাড় দখল করে, এগুলো তো করতেছে, কিন্তু কোনো তদারকি নাই। তো এখন ধরেন প্রধানমন্ত্রী 10টা যে দিল নির্দেশনা দিয়েছে বিতরণ, উদ্ধার কাজে, এটা হচ্ছে এখনকার পরিস্থিতি 10টা। তো এটা না, আমার বলে না যে আগে প্রিমেটিভ স্টেপ তো নিতে হবে। অর্থাৎ পাহাড় কে কাটে? পাহাড় এই যে যেখানে যেখানে আপনার ধরেন পাহাড় ধসে মানুষ মারা গেল, হ্যাঁ, এই পাহাড়ের ওইখানে কে দখলদার ছিল? তাকে কেন আইনের আশ্রয় আনা হবে না? সাধারণত যখন যে সরকার ক্ষমতায় থাকে তাদের রাজনৈতিক শেল্টারে এইগুলো হয়ে থাকে বলে। কিন্তু ওই জায়গায় যদি রাজনীতিতে আপনার সুশাসন না থাকে, তাহলে তো এটা ধস নামতেই থাকবে। পাহাড় ভাড়া, আজব কাণ্ড দেখেন, পাহাড় ভাড়া দেওয়া হয়, পাহাড় মাটি কাটা হয়, এবং এই পাহাড়গুলো পাহাড়ের যে মানে ব্যালেন্স রক্ষা করে পাথরও বিক্রি করে দেওয়া। হ্যাঁ, তারপরে আপনার ধরেন আমাদের দেশে আমি যেটা দেখলাম, যে ওয়েদার ফোরকাস্ট সব দিন রাডার নাই, বিভিন্ন জায়গায় ইয়ে আছে, ওই সব পুরানো জং ধরা, আপনার ঠিক মতো ওয়েদার ফোরকাস্টও পান না।
লোকদেরকে শেল্টারে নেবেন, সরায় নেবেন, এটাও পারতেছেন না। ওয়েদার ফোরকাস্ট মেলে না, মেলে না, কারণ ওই যেসব যন্ত্রপাতি আছে ওগুলো কাজ করে না ঠিক মতো। তো এই জন্যে এটা কিন্তু অনেক ব্যাপার আছে। এছাড়া ধরেন বর্ষা মৌসুমে যখন বর্ষার দিনে তো উচ্চ ভারত থেকে তো পানি গড়ে আসে, এটাও তো আসে, বাড়তি পানি আসে না বিভিন্ন ধারে ধারে, বিশেষ করে বলবো আমি তিস্তা, পদ্মা, যমুনা, এটা দিয়ে তো পানি আসে। ধরেন চিটাগাংয়ের কথাটা ভিন্ন। চিটাগাংয়ে তো আপনার সিলটেশনের কারণে এটা হয় না, আর নদীর স্তর উল্টো হয়ে যায়, সেটা অন্য একবারে পরিকল্পনা হয়েছে। বারবার বাজেট দিয়ে তো লাভ নেই, একবারে সবগুলো নালা খনন করতে হবে এবং ওখানে ডাইক করে পাম্প বসাতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। নাবিদ নওরোজ শাহ, আজিজ ভাই যেটা বলছিলেন যে এই যে রাজনৈতিক শেল্টারে যে পাহাড় কাটা হয় এবং তাদেরকে চাইলেই কিন্তু চিহ্নিত করা যায়। আরেকটি ব্যাপার তিনি বলছিলেন যে আবহাওয়া ফোরকাস্টের যে যন্ত্রপাতিগুলো অকেজো। আসলে তো এই যে এই ধরনের ঘটনা, যে একটি বড় বৃষ্টি, ভারী বৃষ্টি আসছে এবং এতে করে কি ঘটতে পারে সেটা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে জানা যায়। সরকার আসলে পরে এসে পদক্ষেপ নেয় কেন? আমরা বিগত দিনেও দেখেছি, মানে এখনো এসে দেখছি। এই ধারাবাহিকতা থেকে আপনার পরামর্শ কি? আমি ওই যে প্রথমেই প্রধানমন্ত্রী যে 10টি নির্দেশনা দিয়েছেন সেগুলো দেখছিলাম আর কি, যে আশ্রয় কেন্দ্রের সেবা ও ত্রাণ, প্রশাসনের সক্রিয়তা, উদ্ধার অভিযান, রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণ, হতাশাজনক পরিস্থিতিতে সহায়তা, স্থায়ী পুনর্বাসন, রেলপথ সংস্কার, হালনাগাদ মনিটরিং, ক্ষয়ক্ষতি নিরূপণ, জরুরি শিক্ষা কার্যক্রম। এই 10টার মধ্যেও কিন্তু প্রধানমন্ত্রী যারা দায়ী তাদেরকে খুঁজে বের করতে বলেন নাই, আচ্ছা, তদন্ত করতে বলেন নাই, তাদের শাস্তি নিশ্চিত করতে বলেন নাই। তো দেখেন, মানে বর্তমান এরকম একটা নাজুক পরিস্থিতিতেও তিনি 10টি নির্দেশনা দিলেন, 10টার মধ্যে একটাও আসলো না যে বিচার নিশ্চিত করা। বিচারটা কেন? এই যে আলোচনার মাধ্যমে কিন্তু উঠে আসলো যে এই পাহাড় কাটা, মানে অবৈধ পাহাড় কাটা, অপরিকল্পিত পাহাড় কাটার পেছনে কিন্তু একটা বড় রাজনৈতিক গোষ্ঠী আছে, সবসময় থাকে, এখন আছে, এবং এখনো তারা, যখন যেই সরকার থাকে তারা সেই সরকারের আশ্রয়েই কিন্তু এই কাজগুলো করে। অবৈধ পাথর উত্তোলন, অপরিকল্পিত নগরায়ন, এদের পেছনে দায়ী কারা, এটা বের করার আসলে কখনো কোনো চেষ্টা হয় না। এই যে আপনি বললেন যে আমাদের যে মেশিনগুলো আছে এগুলো আধুনিকায়ন প্রয়োজন ছিল, তারপর ওয়েদার ফোরকাস্টার, এগুলো দেখবেন যে প্রতি বছরই শত শত হাজার হাজার কোটি টাকার বাজেট থাকে এবং মেশিন কিন্তু কেনা হয়। এখন ওই মেশিনগুলো কি 2 নাম্বার মেশিন কেনা হয় না? কেন বারবার আমরা এত হাজার হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরেও এগুলো কেন উত্তরণ ঘটছে না? তার মানে অবশ্যই প্রশাসনের কেউ না কেউ সেখানে দায়ী, বা সংশ্লিষ্ট অধিদপ্তরের লোকজন দায়ী। তারা না দায়ী থাকলে রাজনৈতিক যারা টেন্ডারবাজি করছেন, মানে টেন্ডার যারা নিচ্ছেন, তারা নিশ্চয়ই দুর্নীতি করছেন, তারা দায়ী, কেউ না কেউ তো দায়ী এটার পেছনে। কারণ অবশ্যই প্রকৃতির একটা ভূমিকা আছে, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু মানুষের যে ভূমিকা আছে সেটা তো একদম দিনের আলোর মতো স্পষ্ট। অন্তত বাংলাদেশের দুর্যোগে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের কিন্তু মানে পরিমাণটা একদম উড়িয়ে দেবার মতো না। কিন্তু আমরা বিগত কোনো সরকারের আমলেও এটার কোনো বিচার কখনো দেখিনি। এই সরকারকেও এই যে প্রধানমন্ত্রী প্রোঅ্যাক্টিভ হয়েছেন, কিন্তু এখনো তার মাথায় এটা আসেনি যে এর পেছনে কোন কোন মানুষ দেয়, সেটা সরকারি লোক হতে পারে, বেসরকারি কন্ট্রাক্টর হতে পারে, কারা দেয় সেটা বের করে তাদের বিচার নিশ্চিত করা। আপনি একটা বছর, মানে কোনো একটা ঘটনায়, একটা জলাবদ্ধতা হোক, বন্যা হোক, একটা ঘটনায় যদি কিছু বিচার নিশ্চিত করতে পারতেন তাহলে কিন্তু টনক নড়তো। যারা ধারাবাহিকভাবে দুর্নীতিগুলোর সাথে এটিকে কিন্তু অনেকে অপরাধ হিসেবেই দেখে না। মানে এই যে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার পেছনে যে একটি অপরাধ চক্র কাজ করে সেটি কেউ দেখছে না, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে কিন্তু সবাই মেনে নিচ্ছে। সেটাই তো দেখেন, আমরা কিন্তু ওই যে অন্তর্বর্তীকালীন সরকার আমলেও দেখেছি, ওই সিলেটের পাথর উত্তোলনে একেবারে বিএনপি, জামাত, এনসিপি সবাই জড়িত ছিল। আওয়ামী লীগ, সবাই জড়িত ছিল, মানে আওয়ামী লীগ তো করেছে, যা করার তো করেছে। না, ওই ঘটনায় কিন্তু মানে সবাই এক হয়ে গিয়েছে। তো এখনো নিশ্চয়ই সরকারের আশ্রয় প্রশ্রয়তে এই কাজগুলো হচ্ছে। তাহলে আমরা কিন্তু জানি যে এখন বর্তমানে কিন্তু আমরা সারা পৃথিবী জানি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন এটা বার্নিং ইস্যু। তো এই বছর কি হতে পারে, এটা ফোরকাস্টের জন্য আমাদের এতগুলো ডিপার্টমেন্ট আছে না, তাহলে তারা এতদিন কি করলো? তাদের বন্যা পরিস্থিতি যে এরকম হতে পারে তারা কেন আগে থেকে জানলো, বা আগে থেকে প্রস্তুতিটা আসলে কোথায় ছিল? এই উদ্ধার কার্যক্রমটা আগে থেকে চালানো থাকে। আমরা জানতে চাই যে তাদের প্রস্তুতিটা কি ছিল, সেটাও কিন্তু আমি পত্রিকায় গত 3-4 দিনে দেখতে পাইনি। হ্যাঁ, তো তাহলে তাদের হয়তো কোনো প্রস্তুতিই ছিল না। তাদের প্রস্তুতি যদি না থাকে এটাও তো তাদের একটা দোষের মধ্যে পড়ে। তারা তো বেতন নিচ্ছে, সরকারের ট্যাক্সে বা জনগণের ট্যাক্সের টাকা তারা বেতন নিচ্ছে না, তো এগুলোর দায়, মানে এগুলোর দায় কে নিবে? এবং সরকার এগুলোর বিচার যদি নিশ্চিত না করে তাহলে তো দিনের পর দিন এভাবেই চলতে থাকবে। মানে এবং যারা এই উঁচু চেয়ারগুলোতে বসে আছে তারা দেখবেন বন্যায় কিন্তু তারা খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। হয়তো সরকার একদম জুনিয়র অফিসারদেরকে পাঠাবে, ত্রাণ নিয়ে পাঠাবে, তারা মানে একদম যারা ভালো মানুষ তারা কাজ করছে, কিন্তু এটা তো কোনো সমাধান হতে পারে না। এই জায়গাটা একটি আমরা আশার জায়গা দেখতে পাই যে যেহেতু বিএনপি সরকার নতুন এলো, বর্তমান প্রধানমন্ত্রী তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, হয়তো
তিনি বুঝে উঠছেন, পরবর্তীতে আমরা এই সমাধান দেখব কিনা। আসার জায়গায় যেটা বলতে চাই, আমরা বর্তমানে একটি কমিটি হয়েছে, যে অর্থ ব্যয় কমিটি, সেটির সভাপতি করা হয়েছে বিরোধী দল থেকে। এটি একটি মানে আমি বলবো যে এটি একটি ভালো দৃষ্টান্তই, কারণ জবাবদিহিতার জায়গাটা আরো স্পষ্ট হয় কিনা। আমরা এম এ আজিজ ভাই, আপনার কাছে শুনতে চাই, এই যে অর্থ ব্যয় যে কমিটি করা হয়েছে, এই ব্যয় নির্বাহক কমিটিতে প্রধান সভাপতি করা হয়েছে বিরোধী দলীয় থেকে একজনকে। এতে করে আপনার কি মনে হয় সামনে জবাবদিহিতা আরো স্পষ্ট হবে কিনা, বা এই যে কম টাকায় বা বেশি বাজেটে যে নষ্ট যন্ত্রপাতি বারবার কেনা, এগুলো রোধ হতে পারে কিনা? না, কিছুটা হতে পারে। ফেসিবাদের সময়ও কিন্তু এরকম সংসদীয় কমিটি ছিল, বিরোধী দল থেকে আহ্বায়ক প্রধান ছিল, কাজ হয়নি। কারণ হচ্ছে যে আসলে তো গৃহপালিত বিরোধী দল বলা হতো, তো এখন তো আর গৃহপালিত, এখন তো কুসুম বিরোধী দল। আমি তো কিভাবে কুসুম অর্থ বিল বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে প্রথম উইদাউট সংশোধন একটা অর্থ বিল পাস হয়েছে। যদি অর্থ বিলটা ভালো হয়ে থাকে তাহলে সংশোধন কেন করবে? দুই, বিরোধী দল একটা ছায়া বাজেট দিয়েছিল, সেই বাজেটে বিরোধী দল থেকে বলা হলো যে না, বাজেটে যা আছে ওই বাজেটে মিলিয়ে আছে, সুতরাং এই জন্য আমরা। তাহলে বাজেট দিলেন কেন? বাজেট দিলেন কেন? প্রস্তুতি রেখেছিল যদি এদিক সেদিক হয় তাহলে ধরবে, এদিক সেদিক হলে ধরবে, সে আলোচনা তো খুব একটা দেখি নাই। আচ্ছা, আমি এই জন্য বলছি যে বিরোধী দল যেটুকু মাইলেজ পাওয়ার জন্য যেটুকু বলতে হয় বলে। তো আমার কথা হচ্ছে তারপরে আমি আশা করব যে বিরোধী দলের ভূমিকা পালন করবে। এই যেখানে অপচয় হবে, এই যে বললাম, তো ধরেন যত রাডার ফাডার এগুলো সব যন্ত্রপাতি সব নষ্ট, ওয়েদার ফোরকাস্ট হয় না, বাংলাদেশের ওয়েদার ফোরকাস্ট মেলে না। এখন ধরেন গুগলও নষ্ট, গুগলে আপনি এখন যান দেখবেন রিডিং ভিন্ন দেয়, এইখানে রেড দেখায়, দেখা যায় যা দেখবো নীল দেখায়, দেখা যায় জাম লাগছে। আবার এটাও ঠিক, এই দায়িত্ব আর সরকারের না, কিন্তু না, একটা জিনিস কিন্তু ঠিক যে দেশটা তো এলোমেলো হয়ে আছে, এটা ঠিক। হ্যাঁ, আপনি দেখেন তারেক রহমান কিন্তু গোপনে গোপনে কাজ করতেছে। আপনি দুটো জিনিস উদাহরণ দিই। একটা হলো বাজেটে যখন করছে তখন 60টা নিত্য পণ্যের উপরে কর বসায় নাই, যার ফলে তখন কিন্তু বাজার বাড়ে নাই। প্রত্যেকটা বাজেটের আগেই বাজার কিন্তু নিত্য পণ্যের দাম বেড়ে যায়। এবারে এখন বন্যার কারণে কিছু পণ্যের ভেজিটেবলের দাম বাড়তেছে, যেমন টমেটো বলেন বা এরকম কিছু ভেজিটেবল বাড়তেছে দাম। এখন যে জায়গা থেকে বাড়তেছে এই জায়গাটা কি কম ছিল? আপনার কাছে কম মনে হতে পারে, আপনার উপার্জন অনেক বেশি। এখন দাম বেশি, এখন টমেটোর দাম 200 টাকার বেশি। হ্যাঁ, তো 200 টাকা টমেটো কি কম? না, বেশি তো। হ্যাঁ, বেশি। আমি তো বলছি কিছু আইটেম বন্যার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে, জমিতে পানি উঠে গেছে, দাম বেড়ে গেছে। আমি বলছি বাড়ার আগে যেটা ছিল সেটা কি কম ছিল? না, সেটা ধরেন যা বাড়ার বাড়ছিল। টমেটো 150 টাকা থেকে 200 টাকায় এসেছে, ধরেন 50 টাকা বেড়েছে। কিন্তু এই 50 টাকার যৌক্তিকতা দিচ্ছেন আপনি যে বন্যার কারণে বেড়েছে, 150 টাকা কি কম ছিল? না, 150 টাকা যেটা বাড়ছে সেটা আগে বাড়ানো ছিল। আমি বলছি বাজেটের ইম্প্যাক্ট, বাজেট আসতেছে, সুতরাং সব জিনিসের দাম, সেটা কিন্তু নিত্য পণ্যের ক্ষেত্রে তেমনটি ঘটে না, আগেই বাড়া ছিল। দুই হলো, আপনি দেখেন এই যে ট্রাফিক সিগন্যালে এআই চালু করছে, এটা কি ঘোষণা দিয়ে করছে? হঠাৎ করে লাইট, এখন দেখেন সব ট্রাফিক। আমাদের দেশে ধরেন একটা আইডিয়াল শহরে 25% জায়গা খালি, আমাদের আছে খালি হলো 7%। ট্রাফিক হিউজ, যার ফলে হয়তো পুরোপুরি কাজ করতেছে না, কিন্তু অনেকটা এসে চলে আসছে, নিয়ন্ত্রণ চলে আসছে। কিউআর কোড চালু করছে, এটার অর্থ হলো ক্যাশলেস সোসাইটি। দুর্নীতি তো রন্ধে রন্ধে, এটাকে করতে হলে ক্যাশলেস সোসাইটি করলে কিন্তু দুর্নীতি কমে আসবে, এবং এটা তো হচ্ছে। শুধু হুন্ডিটা আটকানোর ব্যাপার, হুন্ডিটা এটা একটু ভালো করে খবরদারি করলেই হবে। তো আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত ক্যাশলেস সোসাইটি, আমার মনে হয় বর্তমান প্রধানমন্ত্রীর এটা আইডিয়া, আমার মনে হয় ক্যাশলেস সোসাইটি এটা দরকার। দুর্নীতির কারণে অনেক কিছু এগোচ্ছে, এটা হলে দুর্নীতি অনেক কমে যাবে। আমাদের আজকে আমরা আলোচনার শিরোনাম করেছিলাম যে প্রাকৃতিক দুর্যোগকে মানুষের দায় কতটা। আমাদের আরেকটি, এটি প্রাকৃতিক দুর্যোগ না হলেও প্রাকৃতিক দুর্যোগের একটি ফসল আমাদের ঘাড়ে চেপে বসেছে, সেটি হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সেই রোহিঙ্গা বিষয়ে জাতিসংঘ আরও জমি চেয়েছে, স্বাভাবিক, তাদের সন্তান উৎপাদন হচ্ছে, প্রচুর লোকজন বাড়ছে, সমস্যাটা আরো বড় হচ্ছে কিনা বা এটার সমাধান কিভাবে দেখেন আপনি? আমি আগাগোড়াই যেটা বলছি, আমাদের দেশ ছোট, ঘনবসতি,
আমাদের ওই হিল ট্যাক্স কিন্তু অলরেডি রোহিঙ্গারা অলমোস্ট এখন আমাদের যারা বাংলাদেশি তারা কিন্তু মাইনরিটি হয়ে গেছে। জাতিসংঘ কেন জমি দিতে বলে? তারা ভাগ করে দেয় না কেন? অনেক দেশেই তো আছে, নিয়ে যাক না। জাতিসংঘের দায়িত্ব হচ্ছে আপনার যে দেশের রোহিঙ্গা মায়ানমারে ফেরত দিক, না পারলে যেসব দেশে লোকজন নাই সেসব দেশে পার্সার করে দিক, ওখানে দিয়ে দিক লোক। অনেক জায়গায় তো জনগণ এটি ভালো সমাধান হতে পারে। হ্যাঁ, জি, ভাগ করে দিক। অমুক দেশে জায়গা আছে, জাতিসংঘের সদস্য দেশে ভাগ করে দিক। আমরা তো বোঝা টানতে পারবো না, জায়গা দেবো কোত্থেকে? জায়গা তো ওই অঞ্চল দখল হয়ে রয়েছে, সব জায়গা তো নাই, জায়গা দিব কোত্থেকে? আমরাই তো জায়গা পাই না, হাঁটার জায়গা পাই না, আমরা জায়গা দেবো কোত্থেকে? এটা ভালো সমাধান হতে পারে। নাবিদ নওরোজ শাহ, আপনার কি মনে হয় এই যে রোহিঙ্গা সমস্যা নিয়ে আরো যে বড় হচ্ছে, আজিজ ভাই একটু উপায় বললেন, কিন্তু এই উপায় কি জাতিসংঘ শুনবে কিনা, বা আপনার কোনো জাতিসংঘ শুনতে চাইবে না? কারণ হচ্ছে ওখানে জাতিসংঘের ইউনিসেফ কাজ করে না। যে কাজ না থাকলে, যদি এরকম না থাকে তো ওই অর্গানাইজেশন তো থাকে না। আচ্ছা, এরা সবসময় এটা সমস্যাটা জিয়ে রাখতে চায়, যেহেতু আমাদের ফোড়া আমাদেরই তো। আসলে এখন বিষয়টা হচ্ছে মানে একদম ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ তো অনেক বছর ধরে চলছে, 47 সাল থেকে, এরপর 67 থেকে এটা বেশি মানে ঘনীভূত হয়েছিল। কিন্তু একদম শেষ 2-3 বছরে আসলে কিন্তু সারা পৃথিবী অনুধাবন করতে পেরেছে জাতিসংঘ বলতে আসলে এটা কোনো ফাংশনাল কিছু না, কোনো ফাংশনাল বডি না। মানে হাজার বিলিয়ন ডলারের বাজেট থাকে, কিছু মানুষের চাকরির সংস্থা না, কিন্তু এটা আসলে কোনো কাজে না। তো জন্য জাতিসংঘের উপর আসলে এক্সপেকটেশনটা খুব কম, কিন্তু জাতিসংঘের এই দাবিটাই খুবই অযৌক্তিক। তাদের যেটা করা ছিল আরো আগেই করা উচিত ছিল। আপনি দেখেন যে এখন কিন্তু চায়নার সাথে আমাদের পররাষ্ট্র সম্পর্ক উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী মানে রিসেন্টলি মালয়েশিয়া গিয়েছিলেন, চায়না গিয়েছিলেন, দুই জায়গাতেই তিনি রোহিঙ্গা সমস্যার বিষয়ে আলোচনা করেছেন, যেটা আমরা জেনেছি। তো এখন খুব ইমিডিয়েটলি দরকার যে মায়ানমারকে চাপ দিয়ে হলো, মায়ানমারে যে জায়গাটার সমস্যাটা আছে সেটা একটা ওয়ার জোন ঘোষণা করে আমরা সেখানে কেন শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করছি না? আমাদের দেশের সেনাবাহিনী আফ্রিকায় গিয়ে তারা সার্ভিস দিচ্ছে, তা মিডল ইস্টে সার্ভিস দিচ্ছে, অথচ আমাদের সীমান্তের পাশের একটা যুদ্ধবিধ্বস্ত এলাকা, সেখানে কেন জাতিসংঘ হস্তক্ষেপ করে সেটাকে ওয়ার জোন ঘোষণা করে কেন শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হচ্ছে না? করা হলেই কিন্তু সেখানে আমরা রোহিঙ্গাদেরকে আবার তাদের জায়গায় তাদেরকে আমরা ফিরে নিয়ে যেতে পারতাম। তো আমাদের দেশ এখন আমরা মানে ভদ্র আচরণ করছে বাংলাদেশ, সেটা সত্যি কথা, মানবতার কারণেই করছে, এটা আমরা অবশ্যই মানে সাধুবাদ জানাই। কিন্তু এটা তো আজীবন, এটা তো সমাধান লাগবে। এবং আমিও মনে করি না যে রোহিঙ্গা জনগোষ্ঠী যারা আছেন তারা এই দেশে সারা জীবন থেকে যেতে চান, তারা তো নিজেদের দেশে ফিরতে চান, নিজেদের বাড়ি ঘরে ফিরতে চান। তো সেই উদ্যোগটা কোথায়? খালি আমাদেরকেই চাপ দিয়ে আমরা সবকিছুতেই রাজি হবো, এটা তো কোনো মানে সলিউশন হতে পারে না। এবং এটাও ঠিক যে জাতিসংঘের যে সংস্থাগুলো আছে তারা নিজেদের জিয়ে রাখতে, সমস্যা থাকলে তাদেরও কর্মসংস্থান হবে। আমি মনে করি যে সেটা কিন্তু ওই যুদ্ধবিধ্বস্ত এলাকাতেও সম্ভব, কারণ আপনি যখন একটা শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করবেন সেখানেও আবার আপনার ইউনিসেফ লাগবে, ইউনেস্কো সবকিছু লাগবে, জাতিসংঘ মানে হুয়ের হেল্প লাগবে, সবকিছু লাগবে। তো সেটাও তো সম্ভব। আমি মনে করি যে জাতিসংঘের স্বার্থ যদি থাকেও তারা দৃষ্টিটাকে ওইদিকে ফেরাতে পারে, এবং এটা ফেরানোর দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের। বাংলাদেশ সরকার ওই জায়গাটায় আসতে চাই যে খুব রিসেন্টলি তো দুটি নিয়োগ হয়েছে জাতিসংঘে, আমাদের পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ। আমি আশা করবো যে সরকার ওদিকে মনোযোগ দেবে এবং চাপ প্রয়োগ করে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ওই সমাধানের দিকে মনোনিবেশ করবে, যে জিনিসটাকে কিভাবে মিয়ানমারের জায়গাটা কিভাবে রোহিঙ্গাদেরকে তাদেরকে জায়গায় নিজেদের জায়গায় ফিরিয়ে নেওয়া যায়। জি, ওইখানে বরং বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী হিসেবে তো সেখানেও তারা দায়িত্ব পালন করতে পারবে, কোনো সমস্যা তো নেই। কিন্তু উদ্যোগটা তো নিতে হবে। জাতিসংঘ বারবার আমাদেরকেই বলবে, অথচ মিয়ানমার একটা ব্যর্থ রাষ্ট্র, তাদেরকে কেউ কিছু বলতে পারছে না। যেটা বললেন যে ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে আরো স্পষ্ট হয়েছে জাতিসংঘ তাদের উদ্দেশ্য ছাড়া, তাদের স্বার্থর হিসাব ছাড়া খুব বেশি আগাবে না। এই জায়গাটা যেহেতু আমাদেরই সমস্যা, আমাদের সরকারের পক্ষ থেকে কূটনৈতিকভাবে যে ডিল করা বা লবিস্ট নিয়োগ করা, সেই সমস্ত কিছু করেছে কিনা? আপনি যে পরামর্শ দিয়েছেন, আশা করি সরকার আমাদের যে দুজন নিযুক্ত হলেন, সরকার নতুন নিয়োগ দিয়েছে, আমরা একটু হলো আশা করতে পারি। কিন্তু আগের সরকারগুলো তো আসলে সেটা কাজ করে ওইদিকে যায়ই নাই। এমনকি মানে আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস স্যার ছিলেন, তিনিও কিন্তু প্রমিস করেছিলেন যে পরের ঈদ রোহিঙ্গারা তাদের এলাকায় করবে, মানে মায়ানমারে করবে। পরবর্তীতে কোনো আশা জাগ্রত হলেও সেগুলো এই ঘটনাগুলো স্মৃতিতে এসে আরো ম্লান হয়ে যায়। কিন্তু আমরা আশা করতে চাই। অন্য একটা প্রসঙ্গে আসতে চাই, বরিশালের আগরঝড়ায় থানায় যে হামলা, একটি গুজবকে কেন্দ্র করে, এবং পুলিশরা নির্মমভাবে আহত হয়েছেন। আপনার কি মনে হয় যে 5 আগস্টের পরে যে আলোচনা ছিল যে পুলিশের মোরালিটি ভেঙে যাওয়া, সেই জায়গা তো অনেকটা কাটিয়ে উঠেছে, এখন আবার এই যে পুলিশের উপরে হামলা বা পুলিশের এই অবস্থা, আপনি মানে এই জায়গাটা কিভাবে দেখছেন? এটা তো একেবারেই কাম্য না, এবং
পুলিশ তো আমাদের লাগবে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির এতই ভয়ানক অবস্থা, আমরা পুলিশের উপর যদি আস্থা না থাকে এবং পুলিশও যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে, এ থেকে উত্তরণের আর কোনো পথ নেই। সুতরাং এই ধরনের ঘটনা একদমই টলারেট করা যাবে না, এটাকে শক্ত হাতে দমন করতে হবে যে কারা কিভাবে গুজবটা ছড়ালো। এবং হামলা যদি 100 জনে করে, সবাই মিলে তো ইনিশিয়েট করেন, হয়তো 100 জনকে বিচারের আওতায় ওইভাবে আনতে পারবেন না, কিন্তু যারা মানে উস্কানিটা দিয়েছিল বা প্রথম যারা শুরুটা করে তাদের কিন্তু বিচার নিশ্চিত করতে হবে। মানে এটার সাথে 5 আগস্টকে মিলালে হবে না, সেটা একটা গণ অভ্যুত্থান ছিল, একটা বিপ্লবের সময় ছিল, তখন মানুষ নিজের আত্মরক্ষার্থে কিন্তু পুলিশের উপর চড়া হতে বাধ্য হয়েছিল। 1000 জন সেটার সঙ্গে না মেলালেও কিন্তু যখন মানে 5 আগস্টের পরে যে আক্রান্ত হওয়ার পর যে মোরালিটা ভেঙেছে, তারপরে এরকম আক্রমণ আরো ধাক্কা খায় কিনা বা আরো অবশ্যই ধাক্কা খায়, কিন্তু আসলে মানে পুলিশের দিক থেকেও তো পুলিশের উপর যে আস্থা ফিরে আসবে, এটা তো সময় অতিবাহিত হয়েছে থেকে অটোমেটিক্যালি একটা আস্থা ফিরে এসেছে, বা পুলিশও ওইভাবে আর কখনো জনগণের উপর চড়া হয়নি। ইন্টারিম অন্তত এই ক্ষেত্রে মানে কিছুটা হলো তারা মানে কি বলবো ধৈর্যের পরিচয় দিতে পেরেছে, বা পুলিশকে সেই কাজ করে শাহবাগে হাদি হত্যার বিচার চাওয়াতে যে মারপিট হয়েছে, মানুষ তো মেরে ফেলে নাই, এটা তো দেখতে হবে। কিন্তু আমি এটাই বলছি যে পুলিশের যে মানে সংস্কারটা আমরা দেখতে চেয়েছিলাম, পুলিশ কমিশন সংস্কার, এটা তো একটা প্রস্তাবনা ছিল, সেই দিকে তো আসলে কিছু দেখেনি। মানে সারা জাতি যে দেখবে যে না পুলিশে একটা গুণগত পরিবর্তন এসেছে, সেটা কিন্তু করেনি। এটা অন্তর্বর্তীকালীন সরকার করে যেতে পারেনি, এবং বর্তমান সরকার তো সব সংস্কার প্রস্তাব একদম ভেস্তেই দিয়েছে। এই কারণে কিন্তু মানুষের এখনো পুলিশের উপর আস্থাটা ফিরে আসেনি। সো মানুষের স্মৃতি থেকে যে একেবারে ওই হাসিনার পুলিশ লীগ এখন যে পুলিশ দল হয়ে ওঠেনি, মানুষ তো এটা এখনো মানে বিশ্বাস বা ওই জায়গাটা তো মানুষের কাছে এখনো ফিরে আসেনি। তো এটা সরকারকে কাজ করতে হবে, কিন্তু এই ধরনের আচরণ যে পুলিশের উপর হামলা, থানায় হামলা, এটাকে একদম টলারেট করার কোনো সুযোগ নেই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি ছোট একটা বিরতিতে, দর্শক ফিরছি ছোট একটা বিরতি শেষে, সঙ্গে থাকুন। দর্শক আরো একবার স্বাগত জানাই ভিন্ন মাত্রায়। আমরা শুনছিলাম নাবিদ নওরোজ শাহকে। এম এ আজিজ ভাই, পুলিশের বিষয়ে যদি আপনি কিছু বলেন, এরপরে অন্য প্রসঙ্গে যেতে চাই। না, পুলিশের বিষয়ে একটাই, ধরেন 133 জন না 30 জনকে এসপিকে রিটায়ার করে দেওয়া হলো ইলেকশনের সময়, ম্যানিপুলেট করছে। ইলেকশনের সময় তো ডিসি রে সাইন করে, রেজাল্ট দেয় তারাও হলো না কেন সাথে? আচ্ছা, তাহলে এটাও তো আমার কথা হলো, পুলিশকে অ্যাক্টিভ করতে হলে পুলিশকে যদি 10 থাকে করেন। এখন ধরেন 5ই আগস্টের পরে একটা জিনিস তো হয়েছে যে সবাই সব জায়গায় দেখেন তরুণরা কিন্তু শক্তি প্রয়োগ করে, সব জায়গায় শক্তি প্রয়োগ করে। আর এই থানাটায় তরুণ বৃদ্ধ সব জায়গায় শক্তি প্রয়োগ। এই শক্তি প্রয়োগটাও আপনি হয়তো পক্ষে অনেক যুক্তি দিতে পারবেন যে প্রয়োজন, কিন্তু এটাও তো আইন কি আইন সিদ্ধই। আমি প্রয়োজন বলছি না, আমার কথাটাকে ভিন্নভাবে নিছেন। আমার কথা যে শক্তি প্রয়োগটা অপরাধ, হ্যাঁ, সেখানে অবশ্যই আইন প্রয়োগ করা, যারা এই কাজ করছে, ভুয়া ওই ছড়াইছে, তাদেরকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করুক। এখন ওখানে 200 লোক গেছে, 200 লোক তো আর একভাবে দোষী করতে পারে, অনেকে দর্শকের মতো যায়। এখানে একজন কিলানো স্টার্ট করলে আর 10 জন দাঁড়ায়, সবাইকে তো গ্রেপ্তার করতে পারবেন না, কিন্তু যে দায়ী তাদের তো বিচারে আনতে হবে, তো নাহলে তো এটা চলতেই থাকবে। এই মব সন্ত্রাস যেটাকে বলা হয়, এটা তো বন্ধ করতে হবে, নাহলে সোসাইটিতে শান্তি আসবে না। তো আমি তো লিখেছি, যেমন দুর্নীতি হচ্ছে প্রধান বাধা। দুর্নীতি ধরেন, আমি তো বললামই, ধরেন ট্রাফিক সিগন্যালে ক্যাশলেস সোসাইটি করা, এগুলো দুর্নীতি রোধ করার জন্য একটা উদ্যোগ। কিন্তু এইসব আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি ঘটতেছে, মব সন্ত্রাস চলতেছে, এগুলোর ব্যাপার নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে খুব একটা জোর পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। জি, দেশব্যাপী সাম্প্রতিক সময়ে কালেমা খচিত পতাকা যে ব্যাপক হারে বেড়েছে, এই বিষয়ে আসাদুজ্জামান রিপন, বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বলেছেন এটা একটি দেশবিরোধী ষড়যন্ত্র। আপনার কি মনে হয়, দেশবিরোধী ষড়যন্ত্র যদি হয়ে থাকে তাহলে কারা করতে পারে বা কি উদ্দেশ্য হতে পারে? না, দেখেন, পতাকা, জাতীয় সঙ্গীত অনেক দেশের পরিবর্তন হয়েছে, কিন্তু যতক্ষণ আছে ততক্ষণ এটা পতাকা হচ্ছে বাংলাদেশের প্রতীক। না, এইটা না, কালিমা খচিত পতাকা যে আমি ওইটাই বলছি যে আগে যখন দেশ স্বাধীন হলো তখন পতাকার মাঝখানে ছিল বাংলাদেশের ম্যাপ, ওটা দিয়ে এখন গোল আপনার বৃত্ত করা হয়েছে। এটার ভিতরে অন্য কিছু দেওয়া রাষ্ট্রদ্রোহী অপরাধ, তার রাষ্ট্রদ্রোহীতে আর শাস্তিতে বিচার করা উচিত, কারণ এই পতাকাতে হাত দিতে পারে না। আপনি পার্লামেন্ট আছে, আবার এই পতাকা না দেশব্যাপী, আপনার সামনে এসেছে কিনা যে বিভিন্ন জায়গায় সাদা
কাপড়ে কালো অক্ষরে লেখা কালিমা খচিত পতাকা, হ্যাঁ, আসছে। কালো পতাকা সাদা অক্ষরে লেখা, রাস্তার পাশে আবার বিভিন্ন কত জায়গায়, জাতীয় হ্যাঁ। পতাকার বিকল্প কোনো পতাকা বাংলাদেশে হতে পারে না। হ্যাঁ, পতাকা পোলাপান লাগে না, সেটা ভিন্ন কথা, নিশান পতাকা কালতা, কিন্তু আপনি পতাকার আদলে কোনো কিছু করা এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। হ্যাঁ, সুতরাং এটা অপরাধ করতেছে। আপনি বলেন, এটা যদি বলি এগুলো তৌহিদি জনতা ছাড়া কে করতেছে? মাজার ভাঙছে না 150-200? মাজার ভাঙছে না? মাজার অপরাধ করছে? এটা তো আমাদের কালচারের অংশ, ভেঙে দিছে তো। হ্যাঁ, বিচার হয় নাই তো, কাউকে ধরা পড়ে নাই, কেউ ধরা পড়ে নাই না। যদি তাই হয়ে থাকে, তারা তো ধরা যাক 5 আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকারকে অনেকটা মানে বিভিন্ন আলোচনায় দায় দেয়া হতো যে এরা তৌহিদি জনতাকে প্রশ্রয় দেয়, তাই কিছু বলে না, এই কারণে এরা আরো বেশি করতে পারছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নেই, আর বিএনপি সরকার তো আর এদের প্রশ্রয় দেওয়ার কথা প্রয়োগ না। করা উচিত, আমরা তো চাইবো, কিন্তু ব্যাপারটা হলো দেশটা মানুষের, ধরেন এই 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 55 বছরে পড়ছে, আমরা কিন্তু জাতি গঠন করতে পারিনি। আমিও বারবার বলি, একটা ধরেন আমাদের 12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে এবং সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। জাতীয় ইস্যুতে এই যে ধরেন আমি যেটা বললাম যে পতাকায় থাকতে অন্য পতাকা লেখা যাবে না, এটা দেখবেন দ্বিমত আছে। আমি ইসলাম করি, ইসলামে কেন আরবি লিখবো না বলবে, তো তার আর্গুমেন্ট থাকবে, কিন্তু সেটা এই জন্যই তো আইনে ফেলতে হবে তাকে। আচ্ছা। আইনে তাকে, আমার কথা হলো তাকে বিচার করতে হবে। যেহেতু এটা হয়েছে, তাহলে এটা সরকার থেকে বলা হোক, ঘোষণা দেওয়া হোক যে যা হয়েছে হয়েছে, যদি এটার পরে যাও তাহলে গ্রেপ্তার হবে, রাষ্ট্রদ্রোহী মামলা হবে, রাষ্ট্রদ্রোহী মামলা হবে তো। কারণ হচ্ছে আপনার আমাদের জাতীয় দেশের প্রতীক, জাতীয় প্রতীক তো চেঞ্জ করতে পারবে না যতক্ষণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনার বক্তব্য স্পষ্ট। আমরা শেষ প্রশ্ন করে আপনাকে এরপরে নাবিদ শাহকে শুনতে চাই। বেশ কয়েকদিন ধরে বিভিন্ন মিডিয়ায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার কথা জানাচ্ছিলেন। আজকে রয়টার্স একটি প্রতিবেদন প্রকাশ করেছে, তিনি উল্লেখ করেছেন ডিসেম্বরে ফিরতে পারে। আমার প্রশ্ন হলো, যদি তিনি ফিরেন বা ফিরতে পারেন কিনা, ফিরলে কি ধরনের সিচুয়েশন হতে পারে বলে আপনার মনে হয়? প্রথম কথা হচ্ছে উনি অনেকগুলা ইন্টারভিউ দিয়েছেন, অনলাইনে দিয়েছেন, টেলিফোন দিয়েছেন, ওনাকে দেখা যায় না কেন? আচ্ছা, তার মানে অন্য কেউ তো দিয়ে দেওয়াতে পারে। আচ্ছা, ভারতে কিন্তু গদি মিডিয়া বলা হয়, অর্থাৎ নরেন্দ্র মোদীর অনুগত, এটা বলা হয়। তো তার পক্ষ থেকে এগুলো করাচ্ছে, সেখানেও পার্সু করতে পারে। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে রয়টার্সটা কাদের খেয়াল করতে হবে। তো আমার কথা, উনি যে আসবেন, উনি বলছেন এবারে, কিন্তু রয়টার্সে বলছেন যে তার নেতাকর্মী সহ আসবেন। উনি আসবেন কিভাবে? সেটাই আলোচনার বিষয়। ওনাদের কারো পাসপোর্ট নাই, ওনার ফ্যামিলির 60টা পাসপোর্ট, রেড পাসপোর্ট, নীল পাসপোর্ট সব বাতিল হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সবাই বাতিল। তিনি দেশে ঢুকতে হলে হয় অন্যায়ভাবে ঢুকতে হবে, তাহলে গ্রেপ্তার হবে, সহজ কথা। সেও বলছে যে আমি মৃত্যুর ঝুঁকি আছে, তারপরেও আমি আসবো, কারণ দেশে আমাদের নেতাকর্মী তার সাথে অপরাধ করা হচ্ছে। আসুন, বাংলাদেশ তো চায়, কারণ বাংলাদেশে প্রত্যর্পণ আছে না, চুক্তি আছে না ভারতের সাথে, সেই অনুযায়ী তো 3 বার চাইছে, এই সরকার এসেও চাইছে, এই ফরেন মিনিস্টার খলিলুর রহমান চাইছে। সেটাই একটা ওয়ে হতে পারে যে প্রত্যর্পণ চুক্তি যেটা, সে অনুযায়ী ভারত সরকার হ্যান্ড ওভার করবে। আরেকটি হতে পারে যে বাংলাদেশে যে ট্রাভেল পাস চাইতে পারে, যেহেতু পাসপোর্ট নেই এখন। না, তিনি ট্রাভেল, এর বাইরে কি আর কোনো উপায় আছে? না, আর কোনো উপায় নেই। ভারতের তিনি অতিথি, কিন্তু এটা মনে রাখতে হবে। কারণ এখন পুশিন হচ্ছে না, পুশিন বাংলাভাষী মুসলমানদের পুশিন করা হচ্ছে। আওয়ামী লীগের একটা করে পুশিন করতে পারছে, তারা তো ইলিগেলি আছে, তার মানে অতিথি, আমি ধরে নেব অতিথি। তো তাদেরকে যদি তাদেরকে আনতে চায়, যাদের বিরুদ্ধে আছে, অপরাধ দায় আছে, তাদের ট্রাভেল পাস দিয়ে আনতে পারে। অথবা ভারত ট্রাভেল পাস তো দিলে এই সরকার দিতে হবে, তাহলে তো মানে সরকারের দিবে, সরকার দিবে, সরকার তো চায়, সরকার দিবে, কিন্তু দিলেই উনি আসলে তো ওনাকে কোর্টে হাজির হতে হবে। এবং সেটাও বলেছেন যে আত্মসমর্পণ করবে। হ্যাঁ, আত্মসমর্পণ করবে, অসুবিধা নাই। আবার যেটা হচ্ছে যে ট্রাইব্যুনাল এমন একটা ট্রাইব্যুনাল ওনারই করা, হ্যাঁ, এবং ট্রাইব্যুনাল আর সিআরপিসি আদালত কিন্তু এক না। ট্রাইব্যুনালে উনি যখন আসবেন,
ট্রাইব্যুনালে অডিও ভিডিও পত্রিকা ক্লিপিং টেলিফোন যে কোনো ধরনের এমনকি রাজসাক্ষী বানানো হয় উনি সেগুলো তো হয়েছে। হ্যাঁ উনি হয়েছে ওনার একটাতে অলরেডি ফাঁসির হয়ে রায় গেছে হয়েছে। উনি ওটাতে উচ্চ আদালতে উনি রিভিশন পাবে না আচ্ছা। তখন দেশে এখন উনি আসলে তো স্বাভাবিকভাবে উনি নিজেও বলছে আমি গ্রেপ্তার হতে পারি জি। আমার মৃত্যু হতে পারে ওই রিস্ক নিয়েই তাকে আসতে হবে এবং সরকার আনবে তো তাকে আইনের প্রসেসে আসলে দ্বিতীয়টা হচ্ছে উনি যেদিন আসবে অভ্যুত্থানের সব শক্তি এক হবে জি। আগে যেমন ছিল ওনার বিচারে না ওনার মৃত্যুর ঝুঁকি ওর সব অভ্যুত্থানের শক্তি এক হয়ে যাবে দেশটা আগের জায়গায় জি, 5ই আগস্ট ধন্যবাদ আগের আপনাকে। জায়গায় ফেরত আপনার যাবে। বক্তব্য স্পষ্ট। নাভিদ নওরোজ শাহ, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। প্রথম কথা হচ্ছে আমরাও চাই উনি আসুক, কারণ দেশের মানে এত বড় অপরাধ করে কেউ পালিয়ে যাবে, নিস্তার পেয়ে যাবে। উনি তো একা পালান নাই, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী সবাই পালিয়ে যাবে। এখন কেউ লন্ডনে আছে, কেউ ভারতে আছে, কেউ অন্যান্য দেশে চলে গেছে, ইউরোপের বিভিন্ন দেশে আছে। এটা তো কোনো মানে এটা কোনো সমাধানই না আর কি। এটা বিচার হতে হবে, তো তাদের অপরাধের বিচার হতে হবে। এবং শুধু জুলাই গণহত্যা না, এখানে 15 বছরে তাদের সকল অপরাধের বিচার হতে হবে। তাই আমি মনে করি তিনি আসুক, এবং আমাদের অবশ্যই এক্সট্রাডিশন ট্রিটি আছে ইন্ডিয়ার সাথে, সেই অনুযায়ী সরকার দাবিও করেছে তাকে পাঠাতে। তিনি আসলে ভালো, আত্মসমর্পণ করুক। আত্মসমর্পণ করে তাহলে তার যেটা হবে তার পক্ষ থেকে যে তার কবরটা হয়তো দেশের মাটিতে হবে, এটা একটা পজিটিভ বিষয় তিনি চিন্তা করতে পারেন। কিন্তু তার ফাঁসি হবে না তিনি ও কথা বলছেন এই কথা বলেছেন। হ্যাঁ, তিনি খুব ভালো কথা, খুব ভালো। তো আমরা তো মানে এটাকে প্রশংসা করছি, কিন্তু তার ফাঁসি হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তিনি আসলে যে রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাবে যদি এটাকে ভেবে থাকে, এটা একদম ভুল চিন্তা। এবং আমি জাস্ট বলি শুধু একটা জিনিস দেখেন, তার ছেলে জয় তিনি আমেরিকান নাগরিক, জয় বিয়ে করেছিলেন আরেকজন আমেরিকান নাগরিককে। তার মেয়ে পুতুল তিনি কানাডিয়ান নাগরিক, হ্যাঁ তার হাজবেন্ডও ছিলেন কানাডিয়ান নাগরিক। আপনার শেখ রেহানা ব্রিটিশ নাগরিক, তার মেয়ে ব্রিটিশ নাগরিক। তার পুরো পরিবার, শেখ মুজিবের পরিবারের কেউ ববি তিনিও কিন্তু ব্রিটিশ নাগরিক, মানে ওনারা কিন্তু নাগরিক, পাসপোর্ট আছে তাদের, এমন না যে পিআর আছে শুধু। তো তার পরিবারের কেউ তো বাংলাদেশ বিলং করেন না, তারা বাংলাদেশকে লুটে পুটে সবসময় খেয়েছেন। যখনই ক্ষমতায় এসেছেন 15 বছরও তাই করেছেন, তা এখন তারা বিদেশে চলে গেছেন। আমার মনে হয় না তার এই দেশে আসার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা কোনো সম্ভাবনা আছে। এটা শুধুমাত্র সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছড়িয়ে ছিটে আছে, তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি কিছুদিন পর পর ভিডিও মানে অডিও বা ভিডিও বার্তা দিলেও আমি মানতাম। তিনি কি আসলে বেঁচে আছেন কিনা এটাও তো একটা চিন্তার বিষয়। কারণ তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা ওসামা বিন লাদেনকেও আমরা দেখতে পেতাম, আমরা কিন্তু শেখ হাসিনাকে দেখতে পাচ্ছি না, প্রায় 2 বছর হয়ে গেল। সুতরাং এই অডিও বার্তা, এই রয়টার্স এক লাইন বলা 2 লাইন বলা, এগুলো আসলে খুব মানে অমূলক কথাবার্তা। জি, এটা আমার কাছে মনে হয় ভারতের আত্মীয়তা ভারত থেকে এগুলো করাচ্ছে জাস্ট নেতাকর্মীকে উজ্জীবিত রাখার। শেষ প্রশ্নে আসতে চাই নাভিদ নওরোজ শাহ, সেটি হচ্ছে খুলনা ভিত্তিক ফাত্তা কমব্যাট সিস্টেমে জড়িত থাকার অভিযোগে গাজীপুর নগর আওয়ামী কমিটির সদস্য সচিব আতাউল্লাহ শাহকে বহিষ্কার করেছে এনসিপি। আমার প্রশ্ন হলো, মানে এত বড় একটি অভিযোগ, উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করা, আপনার আগে থেকে মানে এনসিপিতে যোগদানের আসলে প্রক্রিয়া কি? আমি গেলাম আর কোনো যাচাই বাছাই ছাড়া বা কোনো ছাড়াই কি নিয়ে নেওয়া হয়? পরবর্তীতে তার কোনো অপরাধ সামনে এলে তাকে বহিষ্কার করে দিলাম, এতে দায় মুক্তি হয় কিনা? এটা শুধু এনসিপি না, আপনি আজকে এনসিপি বলেন, বিএনপি বলেন, যেই পার্টিতে আপনি যোগ দিতে চান, আপনি যদি ফর্ম ফিল আপ করে যোগ দিতে চান, আপনি কিন্তু যোগ দিতে পারবেন। আপনার একটা ইন্টারভিউ হবে, আপনি হয়তো মানে উচ্চ পদে আসতে গেলে সর্বোচ্চ থানায় হয়তো আপনার ন্যাশনাল আইডি দিয়ে একটু খোঁজ নেওয়া হবে যে তার নামে কোনো মামলা আছে কিনা। এর বেশি তো আসলে কারোই নেই। পুলিশও জানতো না। পুলিশ কি আগে জানতো যে তিনি ফাত্তার সদস্য ছিলেন বা জঙ্গি ছিলেন? এটা তো জানতো না। এটা কিন্তু পরেই প্রকাশিত হয়েছে। এবং যারা জঙ্গি থাকে তারা তো গুপ্তই থাকে এবং তারা গোপনে কাজকর্ম পরিচালনা করে। সুতরাং এই সমস্যাটা হচ্ছে যেটা শুধু এনসিপি না, এটা অনেক রাজনৈতিক দল আব্দুল্লাহ বলেছেন যে আমরা পুরনো খেলা খেলতে আসিনি, অর্থাৎ আপনাদের থেকে তো আমরা নতুন সচেতন ভাবে। আমি তো এটাই বললাম, আমি অন্য কোন রাজনৈতিক দলে গেলে আপনার কোনো স্ক্রুটিনি মানে প্রয়োজন হবে না যোগ দিতে হলে, নেতা হতে হলে। এনসিপিতে প্রয়োজন হয়। এবং ধরেন আমি আমার দায়িত্ব যেসব কমিটি আমি দিয়েছি, আমরা অন্তত যারা দায়িত্বশীল পদে এসেছে সেগুলো এনআইডি কার্ড পুলিশে পাঠিয়েছি, তাদের নামে অন্তত কোনো মামলা আছে কিনা, অতীত কোনো কর্মকাণ্ড, এটুকু ভেরিফিকেশন। এর বাইরে তো আসলে আমাদের করার কোনো ক্ষমতা নেই। আমাদেরকে আলাদা গোয়েন্দা বাহিনী আছে না? গোয়েন্দা বাহিনীতে আমাদের অ্যাক্সেস আছে। এরকম কোনো প্রক্রিয়া নেই যে কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য এনএসআই ক্লিয়ারেন্স লাগে, এরকম কোনো প্রক্রিয়া তো নেই। এটা আসলে কোনো বাস্তব কথা না। আপনাদের দেখতে হবে যে জানার সাথে সাথে এনসিপি কি অ্যাকশন নিয়েছে। এনসিপিতে একদম জিরো টলারেন্স, যে কোনো জঙ্গিবাদী বলেন বা যে কোনো উগ্রবাদী চিন্তা ভাবনার লোকজনের বিষয়ে এনসিপি একদম জিরো টলারেন্স। এমন কি মানে আমাদের যখন
আমরা কিছু দেখি, ধরেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় বলি বা কিছু আলোচনা সমালোচনা আড্ডায় বলি, আমরা যদি দেখি যে আমাদের নেতাকর্মীদের কোনো উগ্রবাদী মন মানসিকতা প্রকাশ পাচ্ছে, আমরা কিন্তু তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করি যে সে হয়তো না বুঝে বলতে পারে, কিন্তু এরকম যদি মানে বোঝা যায় যে না ভিগোরাসলি সে ওই চিন্তাধারারই মানুষ, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বহিষ্কার করা হয়েছে, অনেক ক্ষেত্রে বহিষ্কার করা হয়েছে। সুতরাং এই আতাউল্লাহ শাহর ব্যাপারে কি আগে আপনার কখনো কিছু টের পেয়েছেন? কখনোই টের পাইনি, এটা একদম দুঃখজনক বিষয়। আমরা এটার দায়ও নিচ্ছি, কিন্তু আমি আপনাকে একদম ফ্র্যাঙ্কলি এটা বললাম পরে, এটা মানে শুধু আমাকে না, এটা শুধু এনসিপি না, দর্শক এনসিপি প্রতি যাদের আগ্রহ আছে তারা বিএনপি তো থাকতে পারে। এখন দেশে কিন্তু জঙ্গিরা আছে, আমাদেরকে এটা বললে হবে না যে দেশে জঙ্গি নেই, আছে, খুব অল্প পরিমাণে হলেও আছে। এবং সমস্যাটা হচ্ছে এটাতে তো আমাদের পার্শ্ববর্তী দেশগুলি এবং আরও কিছু আন্তর্জাতিক দেশ মানে খেলোয়াড় আছে যারা এই সমস্যাগুলোকে জিইয়ে রাখে। এবং আপনি বলেন যে মিডল ইস্টের যে পুরো ইসলামকে বা ইসলাম যারা পালন করছে তাদেরকে যে সন্ত্রাসী হিসেবে দেখানোর যে একটা আন্তর্জাতিক রাজনীতি, আইএসএস, এগুলো কাদের তৈরি? পশ্চিমা বিশ্বের তৈরি। সুতরাং বাংলাদেশেও এরা কিন্তু ওই পশ্চিমা মদদেই বলেন, পার্শ্ববর্তী দেশের মদদেই বলেন, এটাগুলো একটা আন্তর্জাতিক মানে অপরাজনীতির একটা অংশ। তো এই জঙ্গি যারা আছে, সমস্যা হচ্ছে কি এদেরকে তো ব্যবহার করা হয়, এবং এদেরকে এই এখন সরকারকে এটা নিয়ে খুব কেয়ারফুল থাকতে হবে। এবং বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ সরকার অনেকগুলো জঙ্গি অভিযান পরিচালনা করেছিল, সেগুলো নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে 5 আগস্টের পরে কিন্তু এইগুলোকে জঙ্গি নাটক হিসেবে নানা সময় আমরা উচ্চারণ হতে দেখেছি। আবার এখন এসে এই জঙ্গি আছে বলছেন বা যে উত্থান যে কার্যক্রম দেখা যাচ্ছে, এতে আসলে তাহলে কি প্রমাণ হয়? আসলে উত্থান হয়নি, বিষয়টা হচ্ছে আওয়ামী লীগ যেটা করেছে, আওয়ামী লীগ জঙ্গি নাটক কিন্তু সাজিয়েছে। তাতে যেটা হয়, ওই যে ছোটবেলায় গল্প পড়েছি না আমরা, রাখাল বালকের গল্পটা, বা গেল, ওইটা আওয়ামী লীগ করেছে। তখন যখন মানে আসল বাঘ যেদিন আসে তখন কিন্তু আর মানুষ বিশ্বাস করে না যে বাঘ এসেছে। আওয়ামী লীগের আমলেই তো হোলি আর্টিসান হয়েছে, মানে দেশের মানে সর্ববৃহৎ জঙ্গি হামলা তো সেটাই, একেবারে মানে ভূ রাজনীতিতে আমাদের দেশের ভাবমূর্তি ধূলিসাৎ হয়ে গেছে। জাপানের সাথে অনেক বছর ধরে আমাদের ব্যবসা হয়নি, যেখানে জাপান সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার ছিল। তো এটাই বলছে, তখন আওয়ামী লীগের জঙ্গি নাটকটাকে ওই রাজনৈতিক তার যে শত্রু তাদেরকে নির্মূলে ব্যবহার করেছে, এটা উচিত হয়নি। জঙ্গি সমস্যা আছে এই বিষয়ে তো আমাদের মানে রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে সরকার এবং বিরোধী দলকে এক থাকতে হবে। আপনি রাজনীতি করেন অসুবিধা নেই, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা তো মানে জঙ্গি আছে, তাহলে আওয়ামী লীগ যাদেরকে জঙ্গি বলে অভিযানগুলো চালিয়েছে তারা জঙ্গি ছিল না? এটা তারা সবাই তো ছিল, অনেকেই ছিল না। সমস্যাটা সেটাই বলছি যে অনেকে যে ছিল না, এটা দেখে ইন্টারিমের আমলে কি হয়েছে জানেন, তারা অনেকে হেফাজতের কর্মী হিসেবে হাইকোর্ট থেকে তারা জামিন নিয়ে নিয়েছিল। ইন্টারিমের আমলে অনেক দেখেছি কিন্তু যে জঙ্গি হিসেবে যারা জেলে ছিলেন অনেকে জামিন পেয়েছে। কেন পেয়েছে? কারণ ওই যে কিছু অপরাধনীতি হয়েছে, অপরাধনীতির কারণে এই সুযোগটা পেয়েছে। ধন্যবাদ নাবিদ নওয়াজ শাহ, ধন্যবাদ এম এ আজিজ। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন। যারা